27 অগ্রহায়ণ 1428 বঙ্গাব্দ। আমি আবু হানিফ মুন্সি ফরহাদ আজকে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষার ব্যাকরণ থেকে প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ ভাষা। এই ভাষা পাঠ আজকে উপস্থাপন করব, এটির প্রথম পর্ব। তো এটা হলো পুরানো সিলেবাস অনুযায়ী যাদের বই আছে, যারা এবছর 22 পরীক্ষার্থী, তাদেরও এই বইটা এখনো আছে, এই বইটা থেকে। আর পরবর্তী রেগুলেশন বা সিলেবাস অনুযায়ী যেটা আসে সেটা পরবর্তীতে ইনশাল্লাহ দেখাবো পাঠ অনুযায়ী। তো ভাষা পাঠে চলে যাচ্ছি। আমি স্বাভাবিকভাবে বইয়ে যেভাবে সিরিয়ালে দেওয়া থাকে পাঠ ওভাবে আগায়, কিন্তু উপস্থাপনাটা আমার নিজস্ব। তো ভাষা প্রথমে জানি, এই ভাষা শব্দটি হলো জাত সংস্কৃত। ভাষা শব্দটি জাত সংস্কৃত। জাত সংস্কৃত বললাম কেন? জাত সংস্কৃত বলতে বোঝা যায় যে যেই শব্দটা স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহৃত হয় সেটা হলো জাত সংস্কৃত। যেমন কিছু শব্দ আছে বাংলা ভাষায় যেমন স্বভাবতই মূর্ধন্য হয়, ওগুলি হলো জাত সংস্কৃত। মানে এর কোনো নিয়ম নেই যে এই নিয়মে মূর্ধন্য বসবে, এই নিয়মে মূর্ধন্য বসবে। কিছু শব্দ আছে মূর্ধন্য ষ ব্যবহৃত হয় স্বাভাবিকভাবে, যেমন ভাষা, মাসা, শট, আষাঢ়, ষণ্ড, কষিত পাশা, নিশু, পাষণ্ড, কষায়, কাষায়, কাষ্ঠ, কষ্ট, আভাস, বাষ্প, মুশি, কষ্ট। আরো আছে পোষ, পষ্প, ষষ্ঠ, ভাষ্য, সত্যবিধির কয়না দাস। মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মের দাস্যতা এ স্বীকার করে না, তাই এ জাত সংস্কৃত। এখন ভাষা পাঠে প্রবেশের আগে আমরা জানি আমাদের বাংলাদেশে কতটি ভাষা প্রচলিত আছে। জানি পরীক্ষায় আসবে না, বাংলা ভাষায় বাংলাদেশে কতটি ভাষা প্রচলিত আছে? 45টি। বাংলাদেশে 45টি ভাষা প্রচলিত আছে। এখন কিভাবে একটা উদাহরণ দিই, যেমন আমাদের দেশে যতটা আঞ্চলিক ভাষা আছে সেই অঞ্চলের ভাষাগুলি, তারপরে ইংরেজি আছে, আমাদের সংবিধান স্বীকৃত প্রজাতন্ত্রের ভাষা আছে, রাষ্ট্রভাষা বাংলা, এরপরে উপজাতিদের ভাষা আছে। এই সব ভাষাগুলো একত্রে হলো 45টি ভাষা। এখন চলে যায় যে বর্তমান পৃথিবীতে ভাষার সংখ্যা কত? পৃথিবীতে এখন কতটি ভাষা আছে? 7097টি। পৃথিবীতে ভাষা আছে 7097টি। এখন বইয়ে লেখা আছে 3500-এর উপরে। সেটা যদি তোমাদের পরীক্ষায় আসে যে বইয়ে 3500-এর উপরে কতটি ভাষা, তোমাদের জানা মতে বিশ্বে কতটি ভাষা প্রচলিত আছে 3500-এর উপরে, এটা তোমাদের পরীক্ষায় আসলে লিখবে, ঠিক আছে? কিন্তু এটা হলো জানার জন্য 7097টি ভাষা আছে। কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেই তো ভাষা প্রচলিত আছে কতটি? 100-এর উপরে না? তাহলে এরকম বিভিন্ন তাদের রাজ্য আছে 28টা রাজ্যে 28টা ভাষা, এরকম অনেক ভাষা আছে, উপজাতি আছে, তারপরে আরাবিক ভাষা আছে ইত্যাদি। তো এই ভাষা, এখন ভাষা তাহলে কিসের সাহায্যে সৃষ্টি হয়? এই তো কথা। ভাষা সৃষ্টি হয়, আমরা ভাষা কাকে বলে সেটার আগে জানি ভাষা কিভাবে সৃষ্টি হয়। বাকযন্ত্রের সাহায্যে ভাষা সৃষ্টি হয়। তাহলে বাকযন্ত্রটা কি? বাক মানে হলো কথা। এখানে দেখাই, এই হলো শব্দটা বাকযন্ত্র। এটাকে ভাঙলে হবে বাক যোগ যন্ত্র। এখানে একটা সন্ধি বিচ্ছেদ আছে, বর্গের প্রথম বর্ণ হলে সন্ধি বিচ্ছেদে যদি মূল শব্দে যদি বর্গের তৃতীয় বর্ণ থাকে, তাহলে সন্ধি বিচ্ছেদের সময় প্রথম অংশে বর্গের প্রথম বর্ণ হয়, বাকযন্ত্র। আর এই বাক শব্দের অর্থ হলো কথা, মানে আমাদের বাকযন্ত্র হলো কথার যন্ত্র, যেখান থেকে কথা উৎপত্তি হয়। তাহলে ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে? এই বাকযন্ত্রের সাহায্যে।
ধ্বনিও সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। তাহলে ধ্বনিটা কি? ধ্বনিটা হলো আওয়াজ, যে কোনো আওয়াজেই ধ্বনি, যে কোনো ধ্বনি আওয়াজ। এখন বলি যেমন পশু পাখি আওয়াজ করে, পশু পাখি যে আওয়াজ করে সেটা ভাষা না, কারণ তার কোনো অর্থ নেই। এখন যদি এই আওয়াজটা ধ্বনি, আওয়াজ মানে তো ধ্বনি, ধ্বনিটা যদি অর্থপূর্ণ হয়ে যায় তাহলে সেটা ভাষা। আমি যে কথা বলছি সেটা সকলে বোঝে তাই ভাষা। এটা যদি কেউ না বুঝতো, হাংচুং পাংচুং বলতাম, তাহলে সেটা ভাষা হতো না। তাহলে অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। এই আর সেই ধ্বনিটা উচ্চারিত হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। বিভিন্ন মানব গোষ্ঠী, আমাদের মানব গোষ্ঠী বিভিন্ন রকমের ভাষা ব্যবহার করে থাকে, তাই তো? আর তাদের ভাষাটা ভিন্ন ভিন্ন ভাষা। এই জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতকে ভাষা বলা হয়। এটা হলো আর একটা, মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতকে ভাষা বলা হয়। তাহলে সেটা বুঝতে হবে, তাই তো? আচ্ছা, আমি আর একভাবে বলি, আমি আর একভাবে কোনভাবে বলবো? যোগাযোগের মাধ্যমকে ভাষা বলে। যোগাযোগের মাধ্যমকে ভাষা বলে কেন? আমি যদি আমার বন্ধুকে ডাকি, ডাকলাম না, বন্ধুর বাড়িতে গেছি, বন্ধুর মা আছে অনেক কর্কশ ভাষী, বা তার বড় বোন আছে, গ্রাম অঞ্চলে এটা হয়, তখন তাকে ডাকলে আমার পেদানি খাওয়া লাগতে পারে, পিটাইতে পারে বা বকা দিতে পারে, তাই আমি ইশারায় ডাকলাম। তাহলে এটা কি আমি তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি না? হয়েছি। আচ্ছা, একটু ছোটদের আলোচনা করি, যেমন যারা শিখছে পড়ে তাদের, তোমাদেরও হয়তো লাগতে পারে। যেমন রাস্তায় যদি জেব্রা ক্রসিং থাকে, সেই জেব্রা ক্রসিংটা কি? ওটা একটা ভাষা না? কারণ জেব্রা ক্রসিং থাকলে সে গাড়ি থেমে যাবে, তাকে কি বলা হয়েছে যেখানে থামো? না, ওটা দেখে সে থেমে যাবে। তারপরে বাইরে বের হলে কোন কোন রাস্তায় অ্যারোকে দেওয়া থাকে, আমরা যেটাকে অ্যারোকে বলি, এভাবে একটা দেওয়া থাকে, এদিকে যেতে হবে। রিক্সায় একে দেওয়া থাকে ক্রস, এই রাস্তায় রিক্সা চলাচল নিষেধ। আবার মার্কেটে গেলে দেখা থাকে যে লেখা থাকে বিপজ্জনক, লেখা থাকে পাশে একটা ওই যে কঙ্কালের ছবি একে ক্রস দেওয়া থাকে না, কঙ্কাল আঁকা থাকে, তার মানে এটা বিপজ্জনক, এখানে যাতায়াত করাটা ঠিক নয়। আবার তেল যেই গাড়িতে বহন করে ওখানে কিন্তু একটা সিগারেট একে ক্রস দেওয়া থাকে, মানে কি সিগারেট ধূমপান করা যাবে না। এই যে যে চিহ্নগুলি, এখানে তো আমি কোনো কথা বলিনি, তাই না? আমি চিত্র দেখে বুঝতে পারছি। আবার একটা চিত্র থাকে ইউ টার্ন, বিশেষ করে রোডে। আবার এই যে থাকে রাস্তায় গেলে যে আমরা বলি ট্রাফিক বাতি, মানে রেড থেমে যাওয়া, এই যে যে সিগন্যালগুলি থাকে, সিগন্যাল বাল্ব, তো এগুলিকে আমাদের কিছু বলে দেয় না, আমরা দেখেই বুঝতে পারি। আবার ট্রাফিক পুলিশ এভাবে হাত টান করে রাখছে, তিনি কি বলছেন যে ওই চুপ করো, থামো, গাড়ি থামাও? না, বলে নেই, আমরা বুঝি। আবার যখন আম্পায়ার কোনো কিছু দেখান, এভাবে চার দেখান, তারপরে ছক্কা, তারপরে আউট ইত্যাদি অনেক সংকেত দেয়, তিনি কিন্তু আমাদের সাথে মৌখিকভাবে কোনো কথা বলছেন না, আমরা বুঝে নিচ্ছি। তাহলে এই যে যোগাযোগ করাটা, এটাই তো ভাষা। বোঝা গেল না কথা? আমরা যদি ক্লাসে শিক্ষার্থীকে বসতে বলি, বসো, আবার যখন দাঁড়াতে বলি, দাঁড়াও, এভাবে বলি, কিন্তু আমি কথা ব্যবহার করছি না, তখন বলছে স্যার আমাকে দাঁড়াতে বসে। তাহলে আমি যোগাযোগ করতে পারছি। কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করার যে উপায়, এইটাই ভাষা। চলে যাব একটু সামনের দিকে। এখন দেশকাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য হয়। ভাষাকে প্রবাহমান নদীর সাথে তুলনা করা হয়। প্রবাহমান নদীর সাথে কেন? আমি এখন যেখানে আছি এই জায়গাটার নাম আশুলিয়া, তাই তো? সাভারে আছে, ওকে। এখন এই সাভার থেকে আমি চলে যাব গাবতলী, ঢাকার গাবতলী গেলাম। এখন কথা হলো, এই সাভারের মানুষে যেভাবে কথা বলতো, গাবতলীর মানুষে কিন্তু সেভাবে কথা বলবে না। স্বাভাবিক। আমাদের যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, আচ্ছা, এই যে সে এখানের মানুষ এখানের মতো কথা বলবে না, তার মানে এখান থেকে এখানে যেতে 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 ভাষার ধরন বদলে গেছে, ওকে, ঠিক আছে না? ভাষার ধরন বদলে গেছে। এই যে ধরন বদলে যায়, যেমন আমাদের ভারতের থেকে হিমালয় পর্বত থেকে জল পড়তে 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 নদী হয়ে গেছে। এই নদীটা বা আন্দামান দ্বীপপুঞ্জ থেকে এই নদীটা গড়াতে 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 সাগরের সাথে মিশে গেছে। তখন সাগরের পানি আস্তে 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 এটা বড় হয়ে গেছে,
বোঝা গেল না কথা? তাহলে এইখান থেকে সাভার থেকে মানুষ গেছে গাবতলী, ভাষার ধরন বদলে গেছে। তার মানে নদীর জল যেরকম বাঁক পরিবর্তন করে, সেটা বৃদ্ধি পায়, তো ভাষাও ওইভাবে সমৃদ্ধি পায়, বড় হয়ে যায়, তাই না? ভাষার শব্দ সম্ভার সমৃদ্ধ হয়। তাহলে চলে গেছে ভাষা প্রবাহমান নদীর সাথে কি তুলনা করা গেল। এখন কথা হলো, আমাদের ইন্দো ইউরোপীয় ভাষা বংশ যখন ছিল, বাংলা কিন্তু আসছে অনেক পরে, তাই না? বাংলার ভিতরে দেখা যায় যে শতকরা 90টা 60টা 60% শতকরা এই যে সংস্কৃত হলো শতকরা 60। এরপরে আছে আরবি, ফার্সি, এগুলির সামনে আলোচনা করব। আরবি, ফার্সি, উর্দু, তারপরে আছে পর্তুগিজ, ওলন্দাজ, এই চীনা, জাপানি শব্দ, তারপরে সংস্কৃত শব্দ বললাম ইত্যাদি। আবার ওইটা ঘষে মেজে পরিবর্তন করে হয়েছে অর্ধ তৎসম, একটা হয়ে গেছে তদ্ভব বাংলা। আবার আমাদের পূর্বপুরুষের বাপদাদার শব্দ আছে কিছু, এই সব মিলে কি হলো, ভাষা হয়ে গেল, তাই না? সমৃদ্ধ হয়েছে না, ভাষাটা ছড়িয়ে ছিটকে গেছে না, তাই না? তখন ভাষাটা আরো সমৃদ্ধ হয়েছে। এখন আমাদের দেশে একজন লোক এলো, এটা ধরি আমেরিকা, ঠিক আছে? আমেরিকা থেকে একজন লোক আসলো বাংলাদেশের লোকটা আসলে সে তার আচার আচরণ করবে না? অবশ্যই করবে। সে এসে কি করলো, কিছু শব্দ ব্যবহার করলো ইংরেজি, ওই শব্দগুলি আমাদের একটা ছেলে আয়ত্ত করে রাখলো, সে আবার অন্যদের কাছে করলো, এটা ব্যবহার করলো। তখন দেখা যায় এটা আর একজনে শিখলো, শিখে ছড়িয়ে গেলে কি ওই যে শব্দগুলি উনি কি নিয়ে যেতে পেরেছে? পারে নাই। তাহলে নিয়ে যেতে পারে নাই শব্দগুলি আমাদের দেশে রেখে গেছে, ওটাকে আমরা বলবো লোন ওয়ার্ড। ক্লিয়ার কথা? লোন ওয়ার্ড বাংলায় বলে হলো কৃতঋণ শব্দ। এভাবে করে ভাষার শব্দ সমৃদ্ধি লাভ করে। এখন কথা হলো, বাংলা দেশকাল পরিবেশ ভেদে, এটা বলা হয়েছে দেশকাল পরিবেশ ভেদে 100 বছর আগে কারো ধারণাই ছিল না, আরো ছোট করে আনি 50 বছর আগেও তো কারো ধারণা ছিল না যে বাংলা ভাষা কি, কোথা থেকে আসছে। আচ্ছা যাক, 100 বছরেই ধরলাম। আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো প্রমাণ করছেন যে চর্যাপদ আমাদের বাংলা ভাষার আদি নিদর্শন। এই সময়কালে তখন কি কেউ জানতো, গবেষণা করছে যে বাংলা ভাষা কোত্থেকে আসছে? ওনারা এসে বিজ্ঞ পণ্ডিত যারা ছিলেন তারা নির্ধারণ করছেন। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বিভিন্ন পরিক্রমার মাধ্যমে আমাদের দেশ ভাষা এসে হাজির হয়েছে। এর একটা আছে, মানে আমার কাছে একটা চার্ট আছে, আমি দেখাবো। পরিবেশ ভেদে ভাষার সৃষ্টি হয়। আমরা যেরকম ভাষা লিখে ব্যবহার করি, চীনা মানুষকে লিখে ব্যবহার করে না। চীনের মানুষের ভাষাটার নাম কি? চীনা ভাষার নাম কি? মান্দারিন। এই হলো চীনা ভাষা, এটা হলো বিশ্বের 1 নম্বর ভাষা, নাম্বার 1। এই হলো বিশ্বের 1 নম্বর ভাষা, ঠিক আছে? তারা একটা ছবি এঁকে দেখায়, একটা ছবি এঁকে দিল, এই যে এটা ছবি এঁকে, আবার একটা করলো কি এরকম পেজ দিয়ে দিল, একটা অর্থ হয়ে গেল। এখন তারা চিত্র দেখে বুঝতে পারে, আমরা কি চিত্র দেখে বুঝতে পারি? সবাই পারি না। ওইটাই তাদের কাছে বর্ণ, ওইটাই তাদের কাছে ভাষা, ঠিক আছে? এখন কথা হলো, পৃথিবীতে 3500-এর বেশি ভাষা প্রচলিত আছে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে 4র্থ, ঠিক আছে? আর বাংলাদেশের অধিবাসীদের যেরকম মাতৃভাষা আছে বাংলা, ভারতে কিন্তু মাতৃভাষা বাংলা, এই কোনো মাতৃভাষা ওইভাবে আমাদের যেভাবে সংবিধান স্বীকৃত ভাষা আছে, যে সংবিধানের প্রথম ভাগের 3য় অনুচ্ছেদে আছে যে মাতৃভাষা বাংলা, প্রজাতন্ত্রের ভাষা বাংলা, এটা কিন্তু ভারতে নাই, পাকিস্তানি নাই। তাহলে পাকিস্তানে নাই, ভারতে নাই, কিভাবে? যেমন আমরা বলে থাকি যে কলকাতা, তাই না? এই কলকাতার ভাষা হলো বাংলা। কলকাতার ভাষা কি? বাংলা। কলকাতার মানুষের বাংলায় কথা বলে, বুঝলাম। তারা হাটকিনেটকি অনেক কথা বলে, মানে তারা বাংলা, আমরা যেভাবে রক্ত দিয়ে বাংলা এনেছি, ভাষা এনেছি, তারা আর নেই। অতএব তাদের কাছে বাংলার মর্যাদা এরকম খুব একটা না, তো বাংলায় কথা বলে। এটা তাদের রাজ্যের ভাষা, কলকাতা একটা রাজ্য, ওইখানের ভাষা। আর তারা পাশাপাশি কি ব্যবহার করবে? ইংরেজি। তার মানে হলো যেই রাজ্যে সে বসত করে ওই রাজ্যের যে ভাষা আছে, আর পাশাপাশি ইংরেজি। যদি বলি যে
মাদ্রাজের তারপরে কি মুম্বাইয়ের ভাষা হলো হিন্দিটা ব্যবহার করবে, পাশাপাশি ইংরেজি, এইভাবে দাপ্তরিক ভাষা। আমাদের দেশে কি সেটা সম্ভব না? আমাদের দেশে যে যে অঞ্চলে বসত করে ওই অঞ্চলের ভাষা ব্যবহার করে, কিন্তু সে যদি অফিস আদালতে চাকরি করে তাহলে সেই ক্ষেত্রে তাকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা থাকে সেটা ব্যবহার করতে হয়। আমরা যে শুধু বাংলায় কথা বলি তা না, এই পশ্চিমবঙ্গ, বিহার আছে, উড়িষ্যা আছে, তারপরে আছে কি ত্রিপুরা আছে, আসাম আছে, এখানকার মানুষে বাংলায় কথা বলে। তারপর আমরা যারা এইটে পড়ে আসছি তারা জানি যে এই বারাক উপত্যকা আছে, এই বারাক উপত্যকা, ভারতের বারাক উপত্যকা কিন্তু তাদের প্রজাতন্ত্রের ভাষা বাংলা। এরপরে আবার সিয়েরা লিওন আছে, এই সিয়েরা লিওনে তারা বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে, আমরা যেরকম ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করি, তারা সিয়েরা লিওন বাংলাকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করে। চীন, আমেরিকা, জাপান সব জায়গায় বাংলা ভাষাভাষী কম বেশি আছে। এই সব মিলিয়ে কিন্তু ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান চতুর্থ। এখন কথা হলো পৃথিবীতে কত মানুষ বাংলায় কথা বলে? এটা বইয়ের কথা, 30 কোটি লোকের মুখের ভাষা বাংলা। কম বেশি থাকতে পারে, বেশি হতে পারে, বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। পৃথিবীতে মানুষে প্রায় 30 কোটি মানুষ বাংলায় কথা বলে, ভালো কথা। তো 30 কোটি মানুষের মুখের ভাষা যদি বাংলা হয় তাহলে বাংলা কিন্তু খুব হেলাফেলার ভাষা নয়। পৃথিবীতে কোনো মানুষই তার মাতৃভাষাকে অবজ্ঞা করে না বা কঠিন বলে না। শুধুমাত্র বাঙালি তার মাতৃভাষাকে কঠিন বলে এ তো অনেক কঠিন ভাষা, এটা পড়া যায়, ঠিক আছে। এই হলো প্রথম পর্ব। তো প্রথম পর্বে মনে হচ্ছে আর দু একটি কিছু কথা রয়ে গেছে আমার, সেইগুলি বলবো। এই রকম ভাষা, তাহলে ভাষার সৃষ্টিতে কি তাহলে ব্যবহার হয়? অর্থবোধক ধ্বনির সাহায্যে ভাব প্রকাশ করে মানুষ, আর সেই ভাব প্রকাশকে ভাষা বলে। এখন ভাষা মানে ধ্বনি থেকে যখন সৃষ্টি হয় অর্থবোধক ধ্বনি, তাহলে ধ্বনি উচ্চারণ করতে আমাদের দরকার দাঁত, আলজিহ্বা, কণ্ঠ, গলনালী, গলবিল, তারপরে আছে ওষ্ঠ, নাক, নাসারন্ধ্র, স্বরযন্ত্র, স্বররন্ধ্র, এই যে বিষয়গুলি, কণ্ঠনালী, তারপরে মুখবিবর, জিহ্বা, এই আমাদের মূর্ধা, তারপরে একটা আছে অগ্রতালু, একটা আছে পশ্চাৎতালু, এই সব কিছু কিন্তু একত্রে বলে বাক প্রত্যঙ্গ। ওই বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ, এই সবগুলোকে নিয়ে একসাথে বলে বাক প্রত্যঙ্গ। এখানে বইয়ে আগে একটা চিত্র দেওয়া ছিল, এখন চিত্রটা আছে নাকি আমি তো অনেকদিন বইটাই ঘুটাঘুটি করি না, দেখাচ্ছি। একটা চিত্র দেওয়া আছে যে ভাষা আসলে উৎপত্তি কিভাবে, সেটা আমাদের মানে কিভাবে সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে, এটা আমাদের সকলেরই জানা দরকার। না, এই চিত্রটা এখন আর নাই। একটা চিত্র দেওয়া থেকে দেখায় অঙ্গ প্রত্যঙ্গ পরিচিতি, যে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে উচ্চারিত হয়, ঠিক আছে। এটা আমাদের জানা দরকার। তো যদি এই ভাষা নিয়ে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমি অবশ্যই সমাধান করে দেব। আর এর ব্যতিরেকে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ, ইনশাল্লাহ সব কিছুই সমাধান করে দেওয়া হবে। তবে ওই যে চিত্রটার কথা বললাম ওটা ধ্বনিতে আছে। আমরা যাই বলি না কেন, ভাষা বলি, ধ্বনি বলি, সন্ধি বলি, সব কিন্তু একে অপরের সাথে কি জড়িত, একে অপরের সাথে সম্পর্কিত, একে অপরের থেকে কিন্তু বিভেদ নয়। তাহলে অনেকে বাকযন্ত্র লিখতে গেলে কান লিখে ফেলে, থুতনি লিখে ফেলে। কান আর থুতনি কিন্তু বাকযন্ত্র নয়, বাকযন্ত্রের ভিতরে পড়ে না। এগুলি খেয়াল রাখতে হবে পরীক্ষায় আসলে। হ্যাঁ, মুখ বিবর পড়বে, দাঁত পড়বে, তালু পড়বে, নাক পড়বে, ঠিক আছে, এটা বাকযন্ত্রের মধ্যে পড়বে, কিন্তু অন্য কিছু পড়বে না। তো আজকের এই প্রথম পর্ব অনেক কথা বলেছি, বাট কাজের কথা কম বলেছি হয়তো। এর পরবর্তী, এটা হলো প্রথম পর্ব। পরবর্তীতে যে বাংলা ভাষারীতি, কথ্য চলিত সাধুরীতি, এটা নিয়ে একটা ব্যাপক আলোচনা আছে এবং চমক আছে। চমকটা হলো কি, যা হয়তো অনেকেই এখন আলোচনা করে নাই বা তোমাদের শোনা হয়নি।
তেমন কিছু ইনশাআল্লাহ আছে, যেমন ধ্বনি পরিবর্তনে দেখিয়েছিলাম। ধ্বনি পরিবর্তন না, ধ্বনি তত্ত্ব, ধ্বনি পরিবর্তন আবার এক সময় আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত, তোমাদের সুস্থ জীবন কামনায় শেষ করছি। খোদা হাফেজ।